হ্যান্ডশেক বিতর্কের পর ফের অস্বস্তিতে পাকিস্তান। কাল ভারত পাক ম্যাচে রেফারি অ্যান্ডি পাইক্রফটি পিসিবির দাবিকে গুরুত্বই দিচ্ছে না আইসিসি। ফের ম্যাচ রেফারিকে সরানোর আর্জি খারিজ। প্রতিবাদে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক বাতিল পাকিস্তানের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতে ঝুলে রইল চন্দ্রনাথ সিংহের ভাগ্য। কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চাইল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি নথি চাওয়া হলেও তার সময় পাঠাননি চন্দ্রনাথ সিংহ। চার্জশিটের পর তড়িঘড়ি নথি জমা দেন। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। পাল্টা চন্দ্রনাথ সিংহের আইনজীবীর বক্তব্য, ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা কম সময়ে দেওয়া যায় না। কারামন্ত্রীর কি কারাবাস হবে নাকি জামিন পাবেন? শনিবার এই বিষয়টির দিকেই নজর ছিল রাজ্যবাসীর। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হলেও রায় ঘোষণা হবে মঙ্গলবার দুপুর 2টায়। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিটে প্রায় 13 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের দাবি করেছে ইডি। এদিন শুনানির শুরুতেই কারামন্ত্রীকে হেফাজতে পাওয়ার জন্য জোরদার সওয়াল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চন্দ্রনাথ সিংহকে প্রভাবশালী বলেও কোর্টে দাবি করেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি বলেন, গত বছর চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 41 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, একাধিকবার সমন পাঠানো হয় কারামন্ত্রীকে। 41 লক্ষ টাকার উৎস জানতে চাওয়া হয়েছিল। এই সব প্রশ্নের উত্তর পেতে হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ইডির আইনজীবী এও বলেন, চন্দ্রনাথ সিংহর তরফে দাবি করা হয় ওই বিপুল টাকা কৃষিকাজ ও অন্যান্য রোজগার থেকে এসেছে। বলেছিলেন চাষ ও ফলনের থেকে পাওয়া কিছু টাকার হিসাব দেখাতে পেরেছেন তারা, কিন্তু সবটা নয়। বয়ান রেকর্ডের সময় প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি চন্দ্রনাথ সিংহ। সে সম্পর্কে বিশদে জানতে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ইডির আইনজীবী আরও দাবি করেন, চন্দ্রনাথ সিংহর নামে যে আয়কর জমা দেওয়া হয়েছিল তাতেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রাখা হয়েছিল। জমি সংক্রান্তও একাধিক তথ্য পাওয়া গেছে। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে, যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, চন্দ্রনাথ সিংহ বলেছিলেন তার চাষবাস ও রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে, যা সন্দেহজনক। আমরা এ সংক্রান্ত নথি পাইনি, উনি দেখাতে পারেননি। আমরা আরও নগদ লেনদেনের হদিশ পেয়েছি, তার জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যে নথি পাওয়া গেছে তা চন্দ্রনাথ সিংহর হেফাজত হওয়ার জন্য যথেষ্ট। উনি শুধু প্রভাবশালী নন, রাজনৈতিক ক্ষমতাশালী। কারণ চার্জশিট জমা দেওয়ার আগে তিনি কোনো নথি দিচ্ছিলেন না। এর থেকেই বোঝা যায় তাঁর প্রভাব কতটা। চন্দ্রনাথ সিনহা তৃণমূলের নেতা, একটা পাক্কা চোর এবং তৃণমূল এই দুটো সমর্থক। মানুষের টাকা মেরেছে, এদের জেলে যেতে হবে। এদিন চন্দ্রনাথ সিংহর আইনজীবী পাল্টা দাবি করেন, তথ্য প্রমাণ ও নথি নিয়ে মুখোমুখি বসানোর প্রয়োজন নেই, তদন্তের জন্যও হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কি তদন্ত করতে চাইছে? ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা কম সময় দেওয়া যায় না। এই তথ্য হাতের কাছে থাকে না। প্রথমে একটা জানা গেল নাকি এরকম হয়েছে, তারপরে 11 মাস কোনো কিছু নেই, হঠাৎ একেবারে কাস্টাডিতে নিতে হবে। সেটাই তো আমরা বলছি, যে শীত ঘুমে চলে যাওয়া, শীত ঘুম ভেঙে ওঠা, নরেন্দ্র মোদী এসে ভোট 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 কিছু বলে যাওয়ার পর হঠাৎ তারপর নড়ে বসা। চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি আছে জানা যাবে মঙ্গলবার। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধার করে ইডি। ইডির সূত্রে দাবি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। ইডির আইনজীবী আরও দাবি করেন, চন্দ্রনাথ সিংহের নামে যে আয়কর জমা দেওয়া হয়েছিল তাতেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রাখা হয়েছিল। অসহযোগিতা করছেন আপনি।
অসহযোগিতার অভিযোগ থেকে প্রভাবশালী তকমা, তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ উড়িয়ে দিলেও চার্জশিটে এমনই সব চাঞ্চল্যকর দাবি করেছে ইডি, যা শনিবার উঠে এলো আদালতের সওয়াল জবাবেও। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22 মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। এদিন ব্যাংকশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এর আগে ইডি সূত্রে দাবি করা হয়, নগদে বিপুল লেনদেনের উৎস হিসাবে চন্দ্রনাথ সিংহ চাষবাসের উল্লেখ করেছেন। সেই জমি কখনো নিজের, কখনো পরিবারের, আত্মীয়দের, এমনকি দূর সম্পর্কের আত্মীয়দের নামেও দেখিয়েছেন তিনি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিংহকে অভিযুক্ত দায়ের করে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, চন্দ্রনাথ ও তার স্ত্রী কুন্তলা সিংহর নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে 2016-র 8ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1,18,00,000 নগদ জমা পড়ে। নগদের উৎস সম্পর্কে উত্তরে তিনি জানান, এই নগদ টাকা তাঁর এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তাঁর আয়কর রিটার্নে সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে এই আয় বলে উল্লেখ করেননি। শনিবার ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, তদন্তে সহযোগিতা করছেন না চন্দ্রনাথ সিংহ। তার কাছে আগে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল, তিনি তখন দিলেন না। পরে ক্যালকুলেটিভ ভাবে নথি জমা দিলেন। তার মধ্যে মুরারই কৃষি দপ্তরের ডিরেক্টরের নথি ছিল, যেটা তার কৃষি সামগ্রী সংক্রান্ত। আমাদের ধারণা তিনি রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে সেই সরকারি মেমো জোগাড় করেন। প্রসঙ্গত, শুক্রবারই মুরারই 2 নম্বর ব্লকের পাইকর কিষাণ মান্ডিতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হয় 6 ঘন্টা ধরে। সূত্রের দাবি, এই কিষাণ মান্ডিতেই ধান বিক্রি করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইডির তরফে মুরারই 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিককে চিঠি দেওয়া হয় একাধিক তথ্য জানতে চেয়ে। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে। এদিন আদালতে ইডির আইনজীবী আরও দাবি করেন, চন্দ্রনাথ সিংহর নামে যে আয়কর জমা দেওয়া হয়েছিল তাতেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রাখা হয়েছিল। এর আগে ইডির চার্জশিটের 38 এবং 39 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়, 2016 সালে ভারত সরকার ইনকাম ডিসক্লোজার স্কিম চালু করে, যার মাধ্যমে কেউ 45% জরিমানা দিয়ে নিজের না দেখানো সম্পত্তি দেখাতে পারে। এই প্রকল্পে চন্দ্রনাথ সিংহ প্রায় 2 কোটি টাকার সম্পত্তি দেখান, ফলে তার জরিমানার অঙ্ক দাঁড়ায় প্রায় 90 লক্ষ টাকা। চন্দ্রনাথ সিংহ জানান, জরিমানার এই 90 লক্ষ টাকা তিনি ইন্ডিয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে মিটিয়ে দেন। দীর্ঘ শীতঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রটে যায়। এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি? তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন। এদিকে শনিবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করে ইডি। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাবের রিপোর্ট, এবিপি আনন্দ।